আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের ইয়ামিন ভাইয়া, পড়াশোনা করছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা কথা বলবো বুয়েট প্রিলিমিনারি পরীক্ষার জন্য একদম স্পেশাল একটা গাইডলাইন নিয়ে। স্পেশাল কেন? কারণ এটাতে আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজিটাকে এবং এক্সাম হল স্ট্র্যাটেজিটাকে দুটো ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করব। তোমাদের এইবারে প্রিলিমিনারি পরীক্ষাটা একটু ভিন্ন, কেননা অন্যান্য বছরগুলোতে 18,000 থেকে 6,000কে কল করা হতো। তোমরা কিন্তু আগের থেকে 5,000 বা 6,000 বেশি পরীক্ষার্থী নিয়ে তোমরা পরীক্ষা দেবা। এই জন্য তোমাদের ক্ষেত্রে প্রিলিটা কিছু ক্ষেত্রে একটু বেশি জরুরি। আর তাছাড়া তোমরা এইচএসসি পরীক্ষা যেহেতু দাওনি সেভাবে, সাবজেক্টিভ সাবজেক্টগুলো, সায়েন্সের সাবজেক্টগুলো, এই জন্য এক্সাম হলে এমসিকিউ এর সাথে এমসিকিউ বাসায় সলভ করা আর এক্সাম হলে সলভ করার মাঝখানে কিন্তু বেশ ভালো একটা পার্থক্য আছে, যদি তোমরা কতগুলো অ্যাডমিশন টেস্ট দিয়ে ফেলেছো অলরেডি। এজন্য এই ভিন্নতার জন্য তোমার প্রিপারেশনে কেমন ভিন্নতা থাকা উচিত, প্লাস এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর তোমার কী করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকের ভিডিওটা হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে, আর এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে ভিডিওটা আমরা আরেক কিছুদিন পরে আপলোড করব, তোমাদের এক্সামের আগে বা আগের দিন বা আগের 2 দিন আগে। সেটা আমি আমার নিজের পেজ থেকেও বা নিজের আইডি থেকেও যেমন দিব, হয়তো তুমি যে প্ল্যাটফর্ম থেকে দেখছো সেই প্ল্যাটফর্মে দেওয়ার চেষ্টা করবো। প্রথমত, এই স্পেশাল এডিশনে প্রিপারেশন স্ট্র্যাটেজিটাকে আমরা 3টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে প্রিপারেশন, প্র্যাকটিস এবং স্ট্র্যাটেজি। ভিডিওটা একদমই লম্বা করবো না, খুবই শর্টে আমি তোমাদেরকে বলি। তোমরা 3 থেকে 4 মাস অলরেডি তোমরা এখানে পরীক্ষা দিয়ে ফেলেছো। তোমরা অলরেডি কুয়েট অ্যাডমিশন টেস্ট দিয়েছো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছো প্রশ্নের ধরন বোঝার জন্য বা এক্সাম হোল এনভায়রনমেন্টের জন্য, বিইউপি পরীক্ষা তোমরা দিয়েছো। তো সব কিছু মিলে তোমাদের এক্সাম হলে কীরকম হয় সেটা কিন্তু তোমাদের একদমই অজানা না। তোমাদের প্যানিক অ্যাটাক সম্পর্কেও জানা, সাথে এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর কেমন হয় তোমাদের সেটাও জানা। এখন এই প্রিপারেশনটা আমরা কীভাবে নিব? প্রথমত, বুয়েট প্রিলিমিনারিতে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট সত্যিকারের, অর্থাৎ যারা আসলে 3 থেকে 4 মাস পড়াশোনা করেছো, তাদের জন্য বুয়েট প্রিলি একদমই খুব একটা কঠিন ব্যাপার না। তুমি যদি হিসাব করে দেখো, বাংলাদেশে আমি নিজে খেয়াল করেছি বা আমি নিজে এই জিনিসটা উপলব্ধি করি যে বাংলাদেশে 6,000 সিরিয়াস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্যান্ডিডেট এখনও সেভাবে নেই। কেননা হয়তো অনেকেই পরীক্ষা দিচ্ছে, বাট একদম 6,000 আমাকে পেতেই হবে এরকম পড়াশোনা 6,000 বা 7,000-এর থেকে বেশি ছেলেপেলে করে নাই। এজন্য তুমি যদি মোটামুটি ভালো লেভেলের পড়াশোনা আসলেই করে থাকো বা পরিশ্রম করে থাকো, তাহলে তোমাদের বুয়েট প্রিলিমিনারি নিয়ে খুব একটা প্রেশার খাওয়ার কিছু নেই। বাট স্টিল যদি তুমি প্রিপারেশন নিতে চাও, তোমাকে কী কী প্রিপারেশন নিতে হবে? প্রথমত, তুমি এতদিন পর্যন্ত যে কোয়েশ্চেন সলভ করেছো, কোয়েশ্চেন ব্যাংক তুমি সলভ করছো অবশ্যই, সেই কোয়েশ্চেন ব্যাংকের সবগুলো এমসিকিউ তোমাকে রিভাইজ দিতে হবে। সো কোয়েশ্চেন ব্যাংক, এমসিকিউ রিভাইজ। কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউ রিভাইজ। এরপর তোমাকে বুয়েট প্রিলিমিনারি কিন্তু একটা ছোটো কোয়েশ্চেন ব্যাংক আছে, 2020 সাল বা 21 সাল থেকে হয়তো বা শুরু হয়েছে। তো সেই হিসেবে তুমি 3 থেকে 4 বছরের প্রায় ডাবল সেট করে ধরলে তুমি 8টা থেকে 10টা সেট পাবা বুয়েট প্রিলিমিনারির জন্য। তোমাকে সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে কি বললাম? বুয়েট প্রিলি কোয়েশ্চেন ব্যাংক সলভ। আচ্ছা, বুয়েট প্রিলি কোয়েশ্চেন ব্যাংক সলভ করলাম। এখন কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো রিভাইজ দিলা, তুমি বুয়েট প্রিলিমিনারি কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করলা। তার সাথে সাথে তোমার আরেকটা কাজ হচ্ছে তোমার হ্যান্ড নোটটাকে রিভিশন দেওয়া। স্পেশালি হ্যান্ড নোটের তোমার যে ফর্মুলা আর কেসগুলো ছিল, সেই ফর্মুলা এবং কেসগুলোকে রিভিশন দেওয়া। কিসের জন্য আমি হ্যান্ড নোটটাকে রিভিশন দিতে বলছি? ফর্মুলা এবং কেস। কেননা তুমি যে হ্যান্ড নোটটা তুমি নিজে রেডি করেছো, তোমার 2 বছরের হোক, এইচএসসির জন্য হোক, অ্যাডমিশনে হোক, তুমি যে হ্যান্ড নোটটা তুমি রেডি করেছো সেটা হচ্ছে তোমার কমফোর্ট জোনের মতো। যে কোনো ফুটবল খেলায় বা ক্রিকেট খেলায় তুমি দেখবো হোম গ্রাউন্ড বলে একটা অ্যাডভান্টেজের ব্যাপার আছে। তোমার নোট খাতাটা বা তোমার যে স্লাইডটা তুমি রিভিশন দিছো বা স্লাইডটা তুমি পড়ছো, সেটা তোমার হোম গ্রাউন্ডের মতো। তুমি যখন সেটা দেখবা, তোমার সব কিছু আস্তে আস্তে করে রিকল করা শুরু হবে। তুমি এক্সাম হলে কোনো কিছু ভুলে গেলে তুমি খেয়াল করবা, তোমার মাথায় ভাবে রিওয়াইন্ড হবে, আচ্ছা এটা এই বাম পাশের পেজের নিচে এই সূত্রটা মনে হয়েছিল। তো এই জন্য আমি বারবার হ্যান্ড নোটের কথাটা বলি। হ্যান্ড নোট কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমার প্রিপারেশনটা কী হবে? কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো রিভাইজ দিবা, বুয়েট প্রিলিমিনারি কোয়েশ্চেন ব্যাংকটা তুমি সলভ করবা। তুমি তোমার হ্যান্ড নোট থেকে ফর্মুলা এবং কেস, কোনো বড় বড় ম্যাথ দেখার কোনো প্রয়োজন নেই। এবং ফোর্থ হচ্ছে, তুমি অবশ্যই কোথাও না কোথাও প্রিলি মডেল টেস্ট হয়তো দিবা, বা তোমার কাছে যে কোনো একটা মডেল টেস্ট বই আছে, তুমি সেখান থেকে মডেল টেস্ট বইগুলো সলভ করবা। তো এটা হচ্ছে তোমার কথা। তাহলে কি বললাম? সেটা হচ্ছে এক্সাম কোয়েশ্চেন সলভ। তো এইটা হচ্ছে তোমার প্রিপারেশনের জায়গা। এখানে একটা বেশ ভালো একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সবাই গিয়ে প্রবলেমটা কোথায় হয়ে যায়?
3 মাসের প্রিপারেশন আর সেই 3 মাসের প্রিপারেশনটাকে 5 দিনে যখন রিভিশন দিতে যায়, এই দুটার মাঝখানে মেলবন্ধন ঘটাতে না পারা। তোমার এখন এই 5 দিন আগে তোমার রিভিশনটা 3 মাস আগে তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক পড়ছো সেরকমভাবে রিভিশন হবে না। এই রিভিশনের ভিন্নতাটা কই থাকবে? তুমি এখানে রিভিশন প্রত্যেকটা দিবা অ্যাজ এ এক্সাম। তুমি এখানে সলভ করার উদ্দেশ্যে কোনো পড়াশোনা করতেছো না, বা তুমি সলভ করার উদ্দেশ্যে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতেছো না। এরকম না যে তুমি 1 নাম্বার সলভ করলা টিক দিলা, 2 নাম্বার সলভ করলা টিক দিলা, 3 নাম্বার সলভ করলা টিক দিলা। এইটা কখনো তোমার এক্সামের 5 দিন আগের রিভিশন হতে পারে না। তোমার এক্সামের রিভিশনটা কেমন হবে আমি তোমাকে বলি। এই মুহূর্তে সলভ বলতে আসলে কিছু নাই, যা আছে সব কিছু এক্সাম। কি বললাম আমি? এই সময় সলভ বলতে কোনো কিছু নাই। আমি যেগুলো সলভ লিখছি এগুলো একটাও সলভ না, এগুলো সবগুলো হচ্ছে এক্সাম। ভাই ব্যাপারটা কীরকম? তুমি ধরো কোয়েশ্চেন ব্যাংকের তুমি ফিজিক্সের কোনো একটা এমসিকিউ তুমি রিভাইজ দিতে চাচ্ছ। জাস্ট কথার কথা চ্যাপ্টারটা হচ্ছে নিউটনের মেকানিক্স। তুমি দেখলা সেখানে টোটাল 170টা এমসিকিউ আছে, কথার কথা ধরো 150টা এমসিকিউ আছে। এখন তুমি হিসাব করো 100টা এমসিকিউর জন্য তুমি সময় পাও 60 মিনিট, সেই হিসেবে 150টা এমসিকিউর জন্য 1 ঘন্টা 30 মিনিট তোমার সময়। তুমি সেই 150টা এমসিকিউকে তুমি 1 ঘন্টা 15 মিনিটের একটা এক্সাম হিসেবে কাউন্ট করবা। কি করবা? তুমি সেই এমসিকিউগুলোকে 1 ঘন্টা 15 মিনিটের একটা এক্সাম হিসেবে কাউন্ট করবা। কাউন্ট করার পর তুমি সেটাকে একটা এক্সাম দিবা। এক্সাম দেওয়ার পর তুমি দেখো উইথ এ নেগেটিভ মার্কিং, তুমি নেগেটিভ মার্কিং হিসাব করে তুমি এক্সাম দিবা। এরপর তুমি দেখো তুমি কত পার্সেন্ট পাইছো। তুমি এটাকে পার্সেন্ট হিসাব করো। তোমার সবসময় তুমি চেষ্টা করবা এটাকে মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টার, যেহেতু এটা চ্যাপ্টার ওয়াইজ, এটা কিন্তু খুব একটা কঠিন না, মিনিমাম 75% মার্কস নিয়ে আসার জন্য। 150তে তুমি যত পাইলা সেটাকে তুমি 100%-এ কনভার্ট করো। কি বুঝাতে পারছি আমি? তাহলে তুমি এখন আর কোনো কিছু সলভ না যে আচ্ছা আল্লাহর ওয়াস্তে শুরু করি যখন শেষ হবে তখন না, তুমি প্রত্যেকটাকে এক্সামের আওতায় নিয়ে আসো। এক্সামের থেকে আরেকটু কম সময়ের মাঝখানে তুমি প্রত্যেকটাকে সলভ করার চেষ্টা করো। ক্লিয়ার? এটা গেলো তোমার সলভ না, বরং প্রত্যেকটা কিছু এক্সাম। এটাতে গেলো তোমার কোয়েশ্চেন ব্যাংক রিভিশন স্ট্র্যাটেজি। এখন এই বুয়েট প্রিলি কোয়েশ্চেন ব্যাংক সলভ, এইটা রিভিশনের স্ট্র্যাটেজিটা কি? কিংবা এই যে আমি নিচে যা যা করবো এগুলো স্ট্র্যাটেজিটা কি? এইটা স্ট্র্যাটেজি আবার আরেকটু ভিন্ন। তুমি এগুলো হ্যাঁ অবভিয়াসলি এক্সাম দিবা। তোমার যেগুলো বুয়েটে তুমি যখন বুয়েট প্রিলিমিনারি কোয়েশ্চেন সলভ করবা তখন যেটাতে 1 ঘন্টায় পরীক্ষা ছিল, তুমি বাসায় সেটাকে 50 মিনিটে সলভ করার চেষ্টা করো। তো তুমি 50 মিনিটে সলভ করো, প্রত্যেকটা এক্সাম হিসেবে কাউন্ট করো, 100%-এ কত হয় সেটা চেষ্টা করো। আর তুমি যদি আমাকে বলো ভাই কতটা টার্গেট রাখার চেষ্টা করবো, বুয়েট প্রিলিমিনারি যে কোয়েশ্চেন ব্যাংক তুমি সলভ করবা তুমি সেগুলো মিনিমাম 65% রাখার চেষ্টা করো। এখানে তুমি যদি বাসায় 65 অ্যান্সার করতে পারো, হলে গিয়ে তুমি 55 হয়তো অ্যান্সার করতে পারবা। আর বুয়েট প্রিলিমিনারির জন্য 55 থেকে 60 এটা বেশ ভালো মার্কস তোমাকে হচ্ছে পরবর্তী স্টেজের জন্য তোমাকে অ্যাপ্লিকেবল করার জন্য। তাই তোমার কাজটা কি? তুমি এক্সাম দিবা। তাহলে সলভ করলা, সলভ না করে তুমি এক্সাম দিবা, এটাতে তুমি এক্সাম দিবা। বাট এই এক্সামের পর এখানে একটা সলভ চলে আসবে। তো এটাতে কী করবে? তুমি এক্সামও দিবা, এরপর তুমি সলভও করবা। এই ব্যাপারটা কীরকম? এটা সবচেয়ে কার্যকরী একটা জিনিস। প্রথমত এটা তো চ্যাপ্টার ওয়াইজ ছিল, আর এটা কি? এটা হচ্ছে তোমার একদম ফুল সিলেবাস একসাথে, অর্থাৎ তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সেখানে একসাথে। তাহলে তুমি ফার্স্ট এটাতে এক্সাম দিলা, এক্সাম দেওয়ার পর ধরো তুমি 100তে এক্সাম দিলে 50 মিনিটের জন্য তুমি ধরো সেখানে 60 বা 65 পাইছো। এখন তুমি যখন সলভ করবা শুধুমাত্র ভুলগুলো সলভ করবা এরকম না, তুমি একদম 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সলভ করবা। এই সলভ করার রিজনটা কি? এই সলভ যখন তুমি করবা, তুমি যখন তাড়াহুড়ায় তখন তুমি যখন শিফট করে গেছো তখন কিন্তু তুমি কিছু কিছু তুমি যেগুলো ফ্যামিলিয়ার, তোমার যেগুলো পরিচিত তুমি সেই এমসিকিউগুলোই দাগাইছো, যেগুলো তোমার একটু কঠিন লাগে তুমি সেই এমসিকিউগুলো হয়তো স্কিপ করে করে গেছো। বাট তুমি যখন এই 100টা প্রশ্ন পরপর সলভ করবা তখন তোমার ফুল সিলেবাসের উপর একটা পুরোপুরি দক্ষতা চলে এসে পড়বে। এই কাজটা তুমি কখন করবে? দেখো বুয়েট প্রিলিমিনারি কোয়েশ্চেন ব্যাংক সলভ তোমার ধরো 5-6টার মতো আছে, ধরো 8টার মতো আছে। এক্সামের কোয়েশ্চেন সলভ তুমি মিনিমাম ধরো 12 থেকে 13টা করলা। এর মানে তুমি যখন এখানে 20টা এক্সাম দিবা, হ্যাঁ তুমি 20টা এক্সাম দিলা, এখানে তোমার কী কাজ হয়ে গেল? 20টা এক্সাম দেওয়ার মাঝখানে তোমার এক্সাম হলে যেভাবে প্রিপারেশন না লাগে সেই প্রিপারেশনটা তোমার কমপ্লিট হলো 20টা এক্সামের মাধ্যমে। 20টা এক্সাম দেওয়ার পর তুমি যেই যখন ধরে ধরে প্রত্যেকটা এমসিকিউ সলভ করবা, ইট মিনস তোমার 2000 এমসিকিউ সলভ হলো। কেননা সবগুলো আমি কেন সলভ করতে বলতেছি? কেননা কিছু কিছু এমসিকিউ হয়তো আছে যেটা তুমি অনেক ব্রড উপায়ে সলভ করছো বা অন্য কোনো একটা থিঙ্কিং থেকে তুমি সলভ করছো, বাট তুমি যখন তোমার পাড়া এমসিকিউগুলোর উত্তরমালা দেখবা তখন তুমি দেখবা যে না, এর থেকে আরও অনেক সহজে সলভ করা যেত। এই সমস্ত লার্নিংগুলোর জন্যই আমি বলতেছি একদম প্রত্যেকটা এমসিকিউ সলভ করবা। তাহলে তুমি যখন 2000 এমসিকিউ সলভ করে ফেলবা,
3টা সাবজেক্ট 2000 MCQ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, প্রত্যেকটাতে তুমি ফিজিক্সে 600 MCQ সলভ করে ফেলবা। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার 14টা চ্যাপ্টার 600 MCQ যখন তুমি সলভ করবা, তোমার এরপর আর কোনো টাইপ বাকি থাকার কোনো সম্ভাবনা নেই। যারা আরও বেশি সলভ করতে পারবে আরও ভালো, বাট মিনিমাম যদি আমি বলি 20টা এক্সাম 2000 MCQ সলভ, প্রত্যেকটা সাবজেক্টে 600টা করে পড়বে বা 650 মতো পড়বে, ইনাফ। আসলে তাপগতিবিদ্যাতে তুমি খেয়াল করে দেখবা, তাপগতিবিদ্যাতে কী এমন দিবে, ঘুরে ফিরে ওই MCQগুলাই, রুদ্ধতাপীয় হইলে গামার মান বের করো, অথবা হচ্ছে অন্য কিছু হইলে বের করো, মানে এইটাই আর কি। মানে ঘুরে ফিরে সব কিছু একই MCQ আসবে, শুধুমাত্র মান ভিন্ন, কখনো ফর্মুলা ভিন্ন, কখনো রুদ্ধতাপীয়তে গামা দিবে, কখনো ভি বের করতে বলবে, কখনো পি বের করতে বলবে, কখনো টি বের করতে বলবে, নিউটনের মেকানিক্সে কখনো ব্যাংকিং কোণ বের করতে বলবে, কখনো উচ্চতা বের করতে বলবে। তার মানে তুমি যখন ওই সূত্রগুলো রিভাইজ দিয়ে যাবা, 2000 MCQ সলভ করবা, তোমার কিন্তু আর কোনো কিছু বাকি থাকার কোনো চান্স নাই। ক্লিয়ার? ওকে, এখন আসো সবশেষে স্ট্র্যাটেজির অংশটাতে। এই যে স্ট্র্যাটেজি আমি উপরে লিখে রাখছি, নিজের অ্যাপ্রোচ নিজে ফিক্স করো। এটা কোনো ভাইয়ের কাছ থেকে না যে ভাই আগে আমি ফিজিক্স অ্যান্সার করবো না আগে কেমিস্ট্রি অ্যান্সার করবো নাকি আগে ম্যাথ অ্যান্সার করবো, এটা কোনো কিছু শুনিয়ে দেওয়ার মতো কিছু না। এটা তুমি নিজে এক্সাম দিবা, তুমি নিজে 20টা এক্সাম দিবা না, তুমি প্রত্যেকটা এক্সাম প্রত্যেকবার ভিন্ন ভিন্নভাবে দাও। তুমি প্রথম 5টা এক্সাম, তুমি প্রথম 2টা এক্সাম দাও আগে ম্যাথ অ্যান্সার করে, পরের 2টা এক্সাম তুমি দাও আগে ফিজিক্স অ্যান্সার করে, তারপরে 2টা তুমি দাও আগে কেমিস্ট্রি অ্যান্সার করে। তুমি যখন এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বারবার ভিন্ন ভিন্ন করে দিবা, তুমি এখন দিয়ে দেখো তোমার জন্য মেইন স্ট্র্যাটেজিটা কোনটা। ক্লিয়ার? তাই কি বললাম আমি, যে বারবার মানে ভিন্নভাবে চেষ্টা করো প্রতিটি এক্সামে। তাহলে কি বললাম, ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ নিয়ে দেখো তোমার জন্য কোনটা সুইটেবল। ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ নিয়ে দেখো তোমার জন্য কোনটা সুইটেবল। বুঝতে পারছো কথা? ভিন্ন ভিন্ন তুমি অ্যাপ্রোচ নাও, তুমি ফার্স্টে ফিজিক্স অ্যান্সার করো, তুমি কেমিস্ট্রি একবার অ্যান্সার করো, একবার ম্যাথ অ্যান্সার করো, তুমি দেখো তুমি কোনটাতে বেটার করতে পারতেছো। বা তুমি এই কাজটাও করো যে কখনো তোমার টার্গেট থাকুক না আজকে আমি 80টা MCQ দাগাবে ফেলবো, মানে কারো টার্গেট এরকম হয় যে না আমি কম দাগাবো, যা দাগাবো ঠিকঠাক দাগাবো, অর্থাৎ আমি কোনো নেগেটিভ মার্কিংয়ের মধ্যেও যাবো না, প্লাস আমি কোনো এক্সেস ভুলও করবো না, ক্যালকুলেশনও কোনো মিস্টেক করবো না। আবার কারো ব্যাপার থাকে না যে না আমি 90-95টা দাগাবো, কাটছাট করে আমার 60-65 থাকলেই হবে। সো তুমি কোন ধরনের, তুমি 70 দাগায় 65 পেতে চাও নাকি 95 দাগায় 65 পেতে চাও, এটা সম্পূর্ণভাবে তোমার উপর। এরকম না যে ভাই এটা ভালো না ওইটা ভালো, দুইটাই ভালো, কারণ মার্কস তুমি পাইতেছো 65, সেম 65 পাওয়ার জন্য তুমি দেখো তোমার কোন স্ট্র্যাটেজিটা খাটে। কারো কাছে শুনে নেওয়ার স্ট্র্যাটেজির কিছু নেই। আর যদি আমার কাছে স্ট্র্যাটেজি শুনতে চাও, আমি সবসময় চেষ্টা করেছি 90+ দেখানোর জন্য। আসলে অ্যাপ্রোচ করাটাই কঠিন, 60 মিনিটে 90টা MCQ বা 100টা MCQ পড়েই শেষ করা যায় না। তাই তোমাকে অবশ্যই খুবই ফাস্ট আগাইতে হবে। আগানোর পর তুমি এই জিনিসগুলো মাথায় রাখো, এটা হচ্ছে তোমার প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা। এক্সাম হলে কিছু ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি আছে, সেটা নিয়ে এক্সাম হলের ভিডিওটাতে কথা বলবো। কেননা বুয়েটের এক্সামে তুমি মিনিমাম 5 মিনিট আগে প্রশ্নটা পাবা, তখন প্রশ্ন পেয়ে সবার আগে তোমার থটটা কী হবে এইটা জানার জন্য নেক্সট ভিডিওতে আমি কথা বলবো যে তখন তুমি কীভাবে অ্যাপ্রোচ করবে জিনিসটাকে এক্সাম হল স্ট্র্যাটেজিতে। তো এইগুলো আমার পক্ষ থেকে আজকের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা। আশা করি সবার ভালো লাগছে। নেক্সট ভিডিওতে তোমরা আর কী কী জানতে চাও আমাকে জানাও, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম সবাইকে।